ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের 12 নম্বর ক্লাস, সরি আজকে তোমাদের 12 নম্বর ক্লাস, ওয়েব ডিজাইনের 12 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা ক্লাসে দেখব, তো আজকে ক্লাসের টপিকগুলো দেখে নিই। আজকে দেখব আমরা HTML ফাইল প্যাথস, HTML হেড, HTML লেআউট। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ HTML ফাইল প্যাথ সম্পর্কে প্রপারলি না জানলে অনেক সময় এই HTML এর বিভিন্ন ফাইলগুলো, ইমেজ, বিভিন্ন ফাইলগুলো এগুলোর সাথে লিঙ্ক করা যায় না, সঠিকভাবে লিঙ্ক আপ হয় না। তো চলো আজকে আমরা এগুলো দেখি। তো এখানে দেখো লেখা আছে কি যে এ ফাইল প্যাথ ডিসক্রাইব দ্য লোকেশন অফ এ ফাইল ইন এ ওয়েবসাইটস ফোল্ডার স্ট্রাকচার। ফাইল প্যাথটা কি? একটা মানে একটা ফাইলের লোকেশনকে নির্ধারণ করে। সে লোকেশন মানে কি? স্থান, জায়গা। এই লোকেশন স্থান বা জায়গাকে সে নির্ধারণ করে ওয়েবসাইটের। এ হলো বিষয়। তো ওয়েবসাইটের সে লোকেশন দেখাচ্ছে কি ধরনের হয়ে থাকে, চলো আমরা দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ফাইল এক্সাম্পল দেওয়া আছে। এখানে আমরা একটা ইমেজ সংযুক্ত করব, এসআরসি এর মধ্যে ইমেজ একটা সংযুক্ত করব। এসআরসিতে ইমেজ ডট জেপিজি দেখো লেখা আছে, ডিরেক্ট ওয়েবসাইটের একটা প্যাথ উল্লেখ করা, বা সবগুলো ইমেজ একটা ফোল্ডারের মধ্যে রেখে আমি লিঙ্ক করে দিতে পারি, অথবা দেখাচ্ছে যে কোনো কারণে রুট ডিরেক্টরিতে রাখতে পারি, অথবা দেখাচ্ছে যে সে এক ধাপ উপরে থাকতে পারে, একটা লেভেল উপরে সেই ইমেজগুলো থাকতে পারে। তো উদাহরণ দিলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। চলো বাস্তব উদাহরণ আমরা দেখি। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। এখানে গেলাম, সরি আমাদের প্রজেক্ট ক্লাস এখানে ক্লাস 8, আচ্ছা আচ্ছা ক্লাস 12, এখানে প্র্যাকটিস ফোল্ডার আছে। আমরা যে কদিন করেছিলাম এটা লিস্ট ডট এইচটিএমএল করে দিলাম। ও তোমাদের হচ্ছে যে আমি পাঠিয়েছিলাম গতদিন হচ্ছে যে আই ফ্রেমের কাজটা, হ্যাঁ আমি সংশোধন করে তোমাদের ফাইলটা পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের মেইলে পাঠিয়ে দিয়েছি। আমরা এ সম্পর্কে পরবর্তী ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আই ফ্রেম সম্পর্কে কীভাবে ইউটিউব ভিডিও ইমবেড করতে হয় এটা পরবর্তী আমাদের ক্লাসে আছে, অডিও ভিডিও ট্যাগের ওইখানে, অর্থাৎ মাল্টিমিডিয়া ইউজেস এইচটিএমএল এর ক্ষেত্রে কীভাবে করতে ওইখানে আছে। এটা আমরা এখানে ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? এই জন্য এটা আর বাড়ালাম না, ওখানে গিয়ে আমরা তোমার বিষয়টা ক্লিয়ার করে দিব। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকে গেলাম। এখানে ঢুকে যাওয়ার পরে আমরা আগের ইয়েগুলো ভ্যানিশ করে দিই, আগে যেগুলো ব্যবহার করেছিলাম ভ্যানিশ করে দিই। আচ্ছা, এখন দেখো HTML ফাইল প্যাথ লার্নিং লিখলাম, ফাইল প্যাথস লার্নিং, ঠিক আছে? দেখতে না পেলে বলবে। আচ্ছা, এখন দেখো আমি একটা ইমেজ একটা সংযুক্ত করি, তো অনেকগুলো সিস্টেমে শিখিয়ে দিই। ধরো একটা ইমেজ নিয়ে আসি, আমাদের কোন ক্লাস ইমেজ ছিল? ব্লক, লিস্ট, টেবিল, কোটেশন, টেক্সট ফরম্যাটিং, লিঙ্ক, এদের ইমেজেস এখানে ছিল। এটা ইমেজ ছিল, আমরা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, ধরো এই ইমেজটা নিয়ে আসলাম, বা একটা অ্যানিমেশন ইমেজ নিয়ে যাই, দেখতে বেশি ভালো লাগবে। হর্স, এই হর্সের অ্যানিমেশন ইমেজ নিয়ে যাই মনে হলো। পাখিটা হতে পারে, পাখিটা ভালো লাগে বেশি, পাখির ইমেজটা নিয়ে যাই। এটা কপি করলাম,
আচ্ছা, এখানে আসলাম আমাদের প্রজেক্ট ফোল্ডারে। প্রথম অবস্থা ইমেজ ডিরেক্টলি আমার যেখানে ফাইলটা আছে, হ্যাঁ, আমি সেখানেই রাখলাম, এখানেই রাখলাম। অর্থাৎ আমাদের দেখো এখানে কি লেখা আছে, পিকচার ডট জেপি। যদি এইভাবে দিই, ইমেজ এসআরসির ভিতরে ডিরেক্টলি পিকচার নাম লিখে দিলাম। নাম লিখে যদি এইভাবে লিঙ্ক করি, অর্থাৎ দ্য পিকচার ফাইল ইজ লোকেটেড ইন দ্য সেম ফোল্ডার অ্যাজ দ্য কারেন্ট ফাইল। আমাদের যে কারেন্ট ফাইল মানে বর্তমান যে ফাইলটা আছে, বর্তমান ফাইল কোনটা আমাদের, বর্তমান ফাইল হচ্ছে এইটা, হ্যাঁ, বর্তমান ফাইলটা হচ্ছে এইটা। অর্থাৎ এই যে ইন্ডেক্স ডট পিএইচপি যেখানে ফাইলটা আছে সেখানে ইমেজটা রাখলাম। এই ক্ষেত্রে লিঙ্কটা কেমন হবে, আমি এখানে ট্যাগ লিখে আইএমজি এসআরসি সমান সমান দিলাম, শেষ করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে কি করতে হবে, জাস্ট মানে ইমেজের নাম দিলে হয়ে যাবে, যেহেতু যেখানে আমাদের ফাইলটা আছে ওইখানেই দেখাচ্ছে আমাদের ইমেজটা রেখেছি। হ্যাঁ, এই জন্য জাস্ট আমার কী করতে হবে, এখানে যে আমি অ্যানিমেট ডট গিফ এই নামটা আছে, জিআইএফ, এই নামটা কপি করলাম। আমি কপি করে যদি এখানে দিয়ে দিই, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার আমি সেভ করলাম। এবার যদি আমি রান করি, তার ইমেজটা পেয়ে যাবে। দেখো, দেখো এই যে ইমেজটা রান করলাম, অটোমেটিক্যালি ইমেজটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা অ্যানিমেশন ইমেজ অটোমেটিক্যালি পেয়ে গেল এটা ইমেজটা। এখন দেখো এই যে ইমেজটা পেয়েছে এখানে, যদি এমন হয় যে ইমেজের ফাইল পার্ট এরকম হয়, ইমেজেস ফোল্ডার রেখে তার মধ্যে ইমেজ রাখলাম, তাহলে কি হবে, দ্য পিকচার জেপিজি ফাইল ইজ লোকেটেড ইন দ্য ইমেজেস ফোল্ডার ইন দ্য কারেন্ট ফোল্ডার। বর্তমান যে ফোল্ডার আছে, বর্তমান ফোল্ডার কোনটা, ব্যাকে আসি, বর্তমান ফোল্ডার হচ্ছে এইটা, এই যে প্র্যাকটিস নামের ফোল্ডার। এই ফোল্ডারের মধ্যে মানে আরেকটা ফোল্ডার আমি নিলাম যেখানে ফাইলগুলো আছে, গিয়ে নাম দিলাম ইমেজেস, ইমেজেস নাম দিলাম। নাম দেওয়ার পরে এই যে ইয়েটা আছে, হ্যাঁ, মানে যে ইমেজটা আমাদের আছে এটা কাট করলাম এখান থেকে, এখান থেকে যে কাট করলাম, কাট করে এই ফোল্ডারে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হবে, দেখো আমি যদি এখানে রিলোড করি, তাহলে ইমেজটা পাবে কি আর, দেখো ইমেজ আর পাচ্ছে না। এই দেখো ইমেজটা যে পাচ্ছে না, ফেটে 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 গেছে মনে হচ্ছে, ইমেজটা আর পাচ্ছে না। তাহলে হচ্ছে যে এর কারণটা কি, আমাদের যে লোকেশন ইমেজটা থাকার কথা সে লোকেশন সে পাই নাই, এটা আমরা এখানে সেই লোকেশনটা দিতে পাই নাই, ফাইল প্যাডটা দিতে পাই নাই। সে কি করতেছে, এই ডিরেক্ট ইমেজের নাম দেওয়ার কারণে এখানে সার্চ করতেছে ইমেজ, কোথায় গিয়ে সার্চ করছে, এইখানে গিয়ে, অর্থাৎ যেখানে আমাদের ফাইল আছে সেখানে সার্চ করছে, সার্চ ইমেজটা পাচ্ছে না। না পাওয়ার কারণে সে কি দেখাচ্ছে, এই দেখাচ্ছে এখানে যে এই যে ফাটা অপশন দেখাচ্ছে, দেখাচ্ছে, বুঝলা কি, এরকম দেখাচ্ছে। এখানে যদি অল্টার ট্যাগ থাকলে তো অল্টার ট্যাগ দেখা দাও, অল্টার ট্যাগ দেখালে সে অল্টার ট্যাগ দেখাতো, কোনো ইমেজ না পেলে সেটা একটা দেখায়। ঠিক আছে, তো এরপর দেখো এই যে এই আইকনটা দেখায়, যদি কোনো ইমেজ না পাই এই আইকন দেখায়। আচ্ছা, এখন দেখো যদি আমি এখানে পাতে চাই ইমেজ, তাহলে কি করতে হবে, আমাকে এই প্যাডটা বুঝে দিতে হবে যে এখানে কার ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এখানে ইমেজেস ফোল্ডার আছে, এই ফোল্ডারের নামটা লিখে দিতে হবে যে এর মধ্যে গিয়ে ইমেজটা আছে। তাহলে এর ভিতরে গিয়ে সার্চ করে পেলে তখন শো করবে। তাহলে এখান থেকে মনে করো আমি এখানে ইমেজেস লিখে দিলাম, ফোল্ডারের নাম ইমেজেস, একটা স্ল্যাশ দিতে হবে, ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয় এটাকে, হ্যাঁ। এবার আমি সেভ করে দিলাম। তাহলে কি হবে, এই যে ইমেজটা কি যখন আমি এখানে রান করব, তখন কি হবে, ইমেজটা গিয়ে সে প্রথমে এখানে আসবে, এইখানে, এখান থেকে সে ইমেজেসে যাবে, ইমেজেস ফোল্ডারের মধ্যে গিয়ে সার্চ করে দেখবে ওই নামের কোনো ফাইল আছে কিনা, অর্থাৎ অ্যানিমেট টু ডট গিফ এই নামে কোনো ফাইল আছে কিনা। বুঝতে পারলা কি, অ্যানিমেট টু ডট গিফ এই নামের ফাইলটা আছে কিনা, এই যে দেখা দেখাচ্ছে এখানে আছে, তখন শো করবে। তো আমি এখানে দিয়ে দিলাম, এখন দেখি পাই কিনা, রিলোড করি, আবার রিলোড করলাম, এই দেখো পাচ্ছি এবার। ঠিক আছে, আমি একটু বড় করছি জন্য বড় দেখাচ্ছি পাখিটা, ইমেজটা, মানে কন্ট্রোল চেপে মাউসের চাকা ঘুরিয়ে উপর দিকে একটু বড় সাইজ করেছি, ম্যাগনিফাই করেছি। এইভাবে কি হচ্ছে, ইমেজটা পেয়ে যাচ্ছে এখান থেকে। এখন ধর ইমেজটা কোথায় আছে, ইমেজটা আমি এখান থেকে কাট করলাম, এখান থেকে কাট করে মানে
কেটে নিয়ে গিয়ে, ঠিক আছে, এখানেও রাখলাম না, একবার বাইরে রাখলাম, এইখানে রাখলাম, ঠিক আছে, আরও বাইরে রাখলাম, অর্থাৎ প্র্যাকটিস ফোল্ডারের বাইরে। এখানে প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে তো ফাইল আছে, ফাইলের ভিতরে ইমেজের মধ্যে ছিল, এখানে এখানে কাট করলাম, কাট করে যেখানে ফাইল সেখানেও রাখলাম না, ঠিক আছে, একবার প্রথম ফোল্ডারের মধ্যে রাখলাম, এই যেখানে ইমেজটা এখানে রাখলাম, অ্যানিমেট টু ডট গিভ এই নাম দেওয়া, ঠিক আছে, এখানে রাখলাম। মানে কি, যে এক ধাপ উপরে চলে গেছি আমি, আমাদের মেন যে প্র্যাকটিস ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে যে ফাইল আছে, ফাইল থেকে এক ধাপ বাইরে চলে গেছি। এরাই কি এক ধাপ ভিতরে গিয়েছিলাম, একটা লেভেল ভিতরে গিয়েছিলাম, এই জন্য কি দিয়েছিলাম, এই জন্য ইমাজেস এর নাম দিয়েছিলাম এটা, ঠিক আছে, ইমাজেস এরকম নাম দিয়েছিলাম। দেওয়ার পরে দেখাচ্ছে যে এই নামটা দিয়েছিলাম, তো ভিতরে থাকার জন্য। আর এবার কি করলাম, ওইখান থেকে বের করে একবার বাইরে চলে গেলাম, একবার বাইরে রাখলাম এখানে, অর্থাৎ এই প্র্যাকটিস ফোল্ডারের বাইরে রাখলাম, যে ফাইল যেখানে তার বাইরে রাখলাম। তাহলে ওখানে কীভাবে করবো, তাহলে প্রথমে আমি যদি এখানে এই ইমেজটা কেটে দিলাম মনে করো, কেটে দিলে কী হবে, আমি যখন রিলোড করি তাহলে পাবে না, ইমেজটা পাবে না, এই যে আগের মতো হয়ে যাবে, কারণ ইমেজটা কোথায় আছে, আমাদের ইমেজেস ফোল্ডারের মধ্যেও নাই, আবার দেখাচ্ছে এখানেও নেই, ঠিক আছে, এখান থেকে পেয়ে যেত। আর যদি ইমেজেস ফোল্ডারের মধ্যেও দিয়ে এখানে দেখো ইমেজেস ফোল্ডার থাকলো, ওখানে আবার যদি রিলোড করি তা পাবে না, কারণ ইমেজ ফোল্ডার মধ্যে কোনো আমাদের ইমেজ আছে কি, কোনো ইমেজ নেই, আমরা কাট করে নিয়ে চলে গেছি। তাহলে কি হবে, আমার এই যে ফাইলটা আছে, এই ফাইলের বাইরে রেখেছি আমার ইমেজটা, তাহলে বাইরে কীভাবে শো করাবা, যেটাকে এটা বলা হচ্ছে, দেখো এই যে এইটা, হ্যাঁ, এই সিস্টেমটা আমাদের ফলো করতে হবে। জেপিজি ফাইল ইজ লোকেটেড দ্য ফোল্ডার ওয়ান লেভেল আপ, মানে এক লেভেল উপরে আছে, ভিতরের দিকে না, উপরে আছে, ফ্রম দ্য কারেন্ট ফোল্ডার, এই হলো বিষয়। তো আমি এখানে যে কি করব, এখানে যে কাজটি করতে হবে, আমাকে এই ইমেজেস তুলে দিতে হবে, তুলে দিয়ে ডট দিতে হবে, দুইটা ডট চিহ্ন, এরকম ডট চিহ্ন দিতে হবে। তাহলে অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে এই যে ফাইলটা আছে অ্যানিমেট ডট গিভ, যে ফাইলটা দেখতে পাচ্ছ, এই ফাইলটা কোথায় আছে, তখন বুঝবে এই যে ফাইলটা আছে, আমাদের যে ফাইলের মধ্যে কোড লিখেছি index.html, এর এক ধাপ উপরে আছে, এটা বুঝে ফেলবে, হ্যাঁ, এখানে আছে। এখন চলো আমরা দেখি যে এখান থেকে ইমেজটা পাই কিনা। এখান থেকে আমাদের ফাইলের মধ্যে লিখেছি, এটা কোডটা দিয়েছি, কিভাবে দিয়েছি, যে ডট দিয়েছি, ডট দিয়ে স্ল্যাশ দিয়েছি, এখানে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ইমেজের নাম দিয়েছি। তাহলে যখন আমি এখানে সার্চ করতাম কী হবে, অটোমেটিক্যালি সার্চ করার পরে সে এখান থেকে এক ধাপ বাইরে চলে আসবে, বাইরে সে খোঁজ করবে যে ওই নামে কোনো ফাইল আছে কিনা, পেয়ে তখন সে লোড করবে। আমরা দেখি লোড করে কিনা, এবার রিলোড করলাম, এই দেখো পেয়ে গেছে, ঠিক আছে। তো এই বিষয়গুলো মানে ক্লিয়ার কনসেপশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস করতেছো নেক্সট টাইম তোদের সবগুলো কাজে লাগবে। আর একটা আছে তোমার দেখাচ্ছে রুট ডিরেক্টরি, হ্যাঁ, রুট ডিরেক্টরি হচ্ছে, আচ্ছা এখানে ঢুকে গেলাম, রুট ডিরেক্টরি হচ্ছে মেইন ডিরেক্টরি, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ডিরেক্টরি, যেখানে index.html ফাইল আছে, যেখানে ইমেজের নাম লিখলেই আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ। এই ক্ষেত্রে সাধারণত কি হতে পারে, আমি যদি মনে করো এখানকে ডটটা কেটে দিই, ডটটা কেটে দিলাম, ঠিক আছে, ডট কেটে দেওয়ার পরে পাই কিনা দেখো, এখন গিয়ে আমি রিলোড করলাম, দেখো পাচ্ছে না, কিন্তু আর মানুষে এক ধাপ বাইরে গিয়ে খুঁজতেছে না, ঠিক আছে। এটাকে বলা হয় রুট ডিরেক্টরি, এটাকে বলা হয় রুট ডিরেক্টরি। আমি এখানে এই স্ল্যাশ বাদও দিতে পারি, স্ল্যাশ বাদে তো স্ল্যাশ সহ দিতে পারি, এটা হচ্ছে রুট ডিরেক্টরি, যেখানে ফাইলগুলো আছে, ঠিক আছে। ইমেজটা আমি কাট করে এখান থেকে এসে কাট করে এখান থেকে কাট করলাম, এখান থেকে কাট করলাম, কাট করে এই প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে এখানে রেখে দিলাম, অর্থাৎ যেখানে আমাদের মূল ফাইল আছে, এটা কিন্তু রুট ডিরেক্টরি। এখন পাই কিনা দেখি, কারণ আমার কি আছে এখানে, আমরা প্রথমে কিন্তু স্ল্যাশ ছাড়া ব্যবহার করেছিলাম এখানে, বাট এখন স্ল্যাশ দিয়ে ব্যবহার করলাম, যে আগে এখানে ফাঁকা রেখেছি কিন্তু কিছু লিখি নাই। এবার রিলোড করলে দেখি পাই কিনা ইমেজ,
পাচ্ছে কি? পাচ্ছে না এটা। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যেটা বোঝায় যখন আমরা একটা ওয়েবসাইটকে যেখানে সাথে হোস্ট করি আর কি, ঠিক আছে, একটা পাবলিক ডিরেক্টরি থাকে, তো ওটা হচ্ছে রুট ডিরেক্টরি, মেইন ডিরেক্টরি। এটা তোমাদের অন্য একটা ক্ষেত্রে বুঝিয়ে দিব যে অ্যাকচুয়ালি রুট ডিরেক্টরি কীভাবে কাজ করে, ঠিক আছে। এখানে একটা উদাহরণ আমার মাথায় আসতেছে না যে কীভাবে তোমাদের দেখানো যায় এটা রুট ডিরেক্টরি হিসাবে, মেইন ডিরেক্টরিটা যেটা, হ্যাঁ। তো আমার যেমন দেখাচ্ছে যে তোমাদের পরবর্তী দেখিয়ে দিব রুট ডিরেক্টরিটা কী। এক্ষেত্রে এখানে স্ল্যাশ ব্যবহার করলে অটোমেটিক্যালি একটা ওয়েবসাইটের মানে রুট ডিরেক্টরির ক্ষেত্রে এরকম হয় যদি কোনো কারণে ওয়েবসাইট অ্যাড্রেস চেঞ্জ করি, তো অটোমেটিক্যালি এখানে বসে যায় অ্যাড্রেসটা, যদি আমরা এটা এই সিস্টেম ব্যবহার করি। একটা আদর্শ সিস্টেম এটা, ঠিক আছে। ধর একটা ওয়েবসাইটের নাম আছে, এখানে নামের পর এখানে এই ওয়েবসাইট ইয়ে আছে, মানে ইমেজের নাম আছে। তো পরবর্তী আমি কী করলাম, এই ওয়েবসাইটটিকে আমি নামটা চেঞ্জ করে দিলাম, অটোমেটিকলি ওয়েবসাইটের নাম এসে এখানে বসে যাবে, ইমেজটা পেয়ে যাবে। তো এটা রুট ডিরেক্টরি সিস্টেমে দিলে এই সিস্টেমটা কাজ করে। এ তোমাদের পরবর্তী লাইভ প্রজেক্ট আমি দেখিয়ে দিব। তো আমরা এখানে দেখলাম কয়েকটা সিস্টেম, যে ইমেজের ফাইল প্যাথটা কীভাবে উল্লেখ করতে হয়, নিশ্চয়ই বুঝতে পারলে এখানে সেই বিষয়গুলো দেওয়া আছে, হ্যাঁ। অ্যাবসলিউট ফাইল প্যাথ, রিলেটিভ ফাইল প্যাথ, হ্যাঁ, এগুলো যেগুলো বললাম সেগুলো বুঝিয়ে দেওয়া আছে এখানে। এবার আমরা দেখেছি এইচটিএমএল হেড এলিমেন্টস। হেডের মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকে আমরা এখানে দেখতেছি, এই যে হেড, এইচটিএমএল হেড এলিমেন্ট। হেডের মধ্যে কী আমাদের দেখছি টাইটেল থাকে, হেডের মধ্যে কী থাকে, টাইটেল থাকে। দেখো টাইটেলটা আছে, তো টাইটেলে যেটা আমরা দেখাই সেটা হচ্ছে এখানে লিখেছি এইচটিএমএল ফাইল প্যাথস লার্নিং, এইটা আছে। আচ্ছা এখানে কি আছে, টাইটেল আছে। আমি এখানে উপরে দেখতে পাচ্ছি এইচটিএমএল ফাইল প্যাথস লার্নিং, অর্থাৎ টাইটেল যেটা লিখি সেটা আমার শো করে, ঠিক আছে। আর কি কি থাকতে পারে হেডের মধ্যে, হেড এলিমেন্ট যেটা হেড ট্যাগের মধ্যে আর কি কি থাকতে পারে তো দেখিয়ে দিই। তো নেক্সট টাইম এগুলো কাজে লাগবে যখন আমি আমার রিয়েল প্রজেক্ট করব, ক্লায়েন্টের প্রজেক্ট যেহেতু প্রজেক্ট করবো, তখন বুঝতে পারবা যে কী কী বিষয় থাকে। তো আমরা এখানে তারপর থাকে স্টাইল থাকতে পারে। স্টাইল মানে কি, যে আমরা সিএসএস যখন করবো তখন স্টাইল ব্যবহার করতে হয়, হ্যাঁ। তো এক ধরনের তিন ধরনের সিএসএস আছে। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো যখন আমি সিএসএস করবো তখন একটা এই ইন্টারনাল সিএসএস করার সময় এই ইন্টারনাল সিএসএসটা হেডের মধ্যে থাকে, হ্যাঁ। সেক্ষেত্রে এভাবে লিখতে হয়, স্টাইল লিখলাম, আবার কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম আমি ট্যাগটা, এখানে স্টাইল ট্যাগ শুরু, এখানে স্টাইল ট্যাগ শেষ। এই স্টাইলটা কোথায় থাকে, এই স্টাইলটা থাকে হচ্ছে এর মধ্যে, হেডের মধ্যে থাকে, হ্যাঁ। এখন মনে করো আমি এই সিএসএস করবো এটা, হ্যাঁ। সিএসএস করার জন্য আমি দেখাচ্ছি যে তখন এখানে সিএসএস লিখতে পারি যেটা হেডের মধ্যে থাকে। যেমন এই যে বডি আছে, এই পুরো বডিটা আমি কি করব, পুরো বডি দেখাচ্ছে আমি চেহারা চেঞ্জ করে দেবো, মানে একটা কালার দেবো পুরো বডিতে। এখানে লিখলাম বডি, লিখে এখানে ব্র্যাকেট দিলাম। এ তোমাদের ডিটেলস পরে আলোচনা করব, সিএসএস আলোচনা করব, ঠিক আছে। দেওয়ার পর আমি এখানে হয়তো একটা কালার দিলাম, বডি ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করো ব্যাকগ্রাউন্ড লিখলাম, মনে করো ইয়েলো লিখলাম। এবার আমি সেভ করলাম। তাহলে এখানে স্টাইল লিখে আমরা ডিজাইন করতেছি, এটা সিএসএস তোদের পরবর্তী শিখিয়ে দিব। জাস্ট আমরা মনে রাখো যে এইচটিএমএল মধ্যে যেমন টাইটেল থাকে এখানে স্টাইল এলিমেন্টও থাকে, এগুলো বিষয়। তো বডি লিখলাম, যে বডির নাম লিখলাম এখানে যে বডি, এবং একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, মানে ব্যাকগ্রাউন্ডটা কালার দিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালারও লিখতে পারো চাইলে এইভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা সিএসএস এগুলো ব্যবহার করা হয়ে থাকে, তোদের পরবর্তী দেখিয়ে দিব। আমি এখন রিলোড করি তাহলে কি হবে দেখো, এখানে গিয়ে দেখে একটা কালার চলে এসছে, দেখছো কি কালার আসছে না, একটা কালার চলে আসছে, এই হলো বিষয়। তো আমরা এখানে অ্যানিমেশনটা রেখে দিয়েছি, এখানে এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলাম, আর সেভ করলাম এখানে। এরপর আমি রিলোড করলাম এখানে গিয়ে, তাহলে চলে আসলো এই যে। তাহলে দেখো এই যে ইমেজটা তো আসছে এখানে, হ্যাঁ, ইমেজটা তো আসছে এখানে, পাশাপাশি আচ্ছা ইমেজটা দেখতে পাচ্ছ এখানে, পাশাপাশি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে পুরো বডিতে। আর যে বডি দেখতে পাচ্ছ এখান থেকে লাস্ট পর্যন্ত বডিতে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ইয়েলো কালার,
তুমি এখানে যে কালার দিবা সেই কালার শো করবে। রেড দাও তো রেড কালার শো করবে। তবে এইভাবে সেস করতে পারি, ইয়ে করতে পারি। স্যার ব্যাকগ্রাউন্ড পিকচারটা স্যার এইভাবে স্টাইলের মধ্যে দিব কিভাবে? এখানে তোমার মানে একইভাবে স্যার এই যে উল্লেখ করতে হয়। বডির মধ্যে যখন দিচ্ছি তখন পিকচারটা ফুল আসছে না, পিকচারটা মানে কেটে কেটে ক্লিক করা হ্যাঁ, ঠিকটা ওটা আসছে না, সিস্টেম আছে, ঠিক অনেকটা আছে। আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। যে ব্যাকগ্রাউন্ড তোমাদের পরে শিখালে মনে থাকবে না, হ্যাঁ, মানে কঠিন মনে। ব্যাকগ্রাউন্ড আচ্ছা রিপিট আচ্ছা আছে, বুঝতে পারছি। একটা প্রপার্টি ব্যাকগ্রাউন্ড রিপিট, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড রিপিট করতে হ্যাঁ হবে, যে রিপিট রিপিট এক্স করলে শুধু ডান থেকে বাম দিকে হয়ে যাবে, ইমেজটা অল্প একটু থাকবে না, হ্যাঁ, পুরো ইমেজটা চলে আসবে। আর তুমি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট ওয়াই করো, নিচ দিকে হবে, ঠিক আছে, নিচ দিকে ইমেজটা হবে। আর শুধু রিপিট করলে, হ্যাঁ, পুরোটা একসাথে নিবে, এক্স এবং ওয়াই। তুই দুইটাই করলে, এদিকে দেখাচ্ছে রিপিট এক্স, দেখাচ্ছে রিপিট এক্স রিপিট ওয়াই, দুই দিকে তখন পাবে। এর অনেকগুলো প্রপার্টি আছে, ঠিক আছে। তোমার ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, ব্যাকগ্রাউন্ড ফিক্স আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো অপশন, এগুলো তোমাদের শিখিয়ে দেবো, সমস্যা নেই। তো এখানে তুমি হচ্ছে কালার চেঞ্জ করতে পারো। আমি এখানে গ্রিন দিলে গ্রিন চলে আসবে, এই যে। তো আমরা এখানে স্টাইল ব্যবহার করতে পারি, তো দেখালাম যেটা টাইটেল ব্যবহার করতে পারি, স্টাইল ব্যবহার করতে পারি। তারপরে কি ব্যবহার করতে পারি দেখো, মেটা ব্যবহার করতে পারি। মেটা, হ্যাঁ, মেটাটা কোন ক্ষেত্রে, মেটাটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? সাধারণত মেটাটা একটা কেন ব্যবহার করা হয়, তুমি একটু পড়ে শোনাই। স্টাইল যেমন দেখিয়ে দিলাম এখানে, এই যে দেখাচ্ছে। আচ্ছা, তারপর লিঙ্ক দেখিয়েছি, লিঙ্কটা আগে দেখা, তারপর মেটা দেখাচ্ছি, মেটা নিচ দিকে আছে। মেটাটা হচ্ছে তোমাদের অনেকগুলো কাজ ব্যবহার করা হয়, যেমন মেটা চার সেট, মানে ক্যারেক্টার সেট, ইউটিএফ 8 লেখা আছে। আচ্ছা, তোমরা আরেকবার রিজয়েন করো। আচ্ছা, আর যেখানে ছিলাম এখানে হচ্ছে মেটা ক্যারেক্টার সেট ইউটিউব 8, অর্থাৎ আমরা যে বিভিন্ন ভাষায় লিখি, হ্যাঁ, বাংলায় লিখতেছি, ইংরেজি, বিভিন্ন উর্দু, হিন্দি, ফার্সি, বিভিন্ন ভাষা হতে পারে। এক্ষেত্রে ক্যারেক্টার সেট, ক্যারেক্টার মানে হচ্ছে বর্ণ বোঝাই, হ্যাঁ, তুমি কোন ভাষায় লিখতেছো। এটা দেখাচ্ছে যে ইউনিভার্সাল যে ইয়ে আছে আর কি, ঠিক আছে। ইউনিভার্সালি সবগুলো ফন্ট পাওয়ার জন্য তোমার ইউটিএফ 8 ব্যবহার করতে হয়, এই হলো বিষয়। তো তোমাকে ইউটিএফ 8 এখানে ব্যবহার করতে হবে, এই জন্য আর কি মেটা ক্যারেক্টার সেট। আবার মেটার একটা বিষয় ব্যবহার করে কোনটা, মেটা কিওয়ার্ডস, হ্যাঁ। এবং কন্টেন্টের মধ্যে একটা ওয়েবসাইট সাধারণত এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে হয়, তো এই হেডের মধ্যে সাধারণত এই ট্যাগ ব্যবহার করে, মেটা ট্যাগ, মেটা সার্চ সেট মানে ক্যারেক্টার সেট, মেটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। কার মধ্যে থাকে এগুলো, এই এর মধ্যে থাকে, ঠিক আছে। আমি এগুলো ইয়ে করি, কপি করি, দেখিয়ে দিই। এটা কপি করলাম, এখানে গিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। মেটা ইউটিউব 8 এটা হতে পারে। এটা কোন ক্ষেত্রে বললাম, যে বিভিন্ন ভাষায় আমরা লিখি, আমরা হচ্ছে বিভিন্ন ভাষায় লিখি। তো আর বিভিন্ন ভাষায় লেখার জন্য একটা ইউনিভার্সাল কোড আছে, ঠিক আছে। এটা ইউটিউব 8 এর জন্য ব্যবহার করতে হয়, যেন বিভিন্ন ভাষা সাপোর্ট করে, ব্রাউজার খুব সহজে বুঝতে পারে, এই দিতে হয় এখানে এই জন্য। আর মেটা কিওয়ার্ড নামে একটা বিষয় আছে, এটা কেন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে গুগলে যখন আমরা সার্চ করি, ওটা সার্চ ইঞ্জিন সার্চ করি, তখন একটা ওয়েবসাইটকে তার কিওয়ার্ড অনুযায়ী কিন্তু সে ব্রাউজ করে দেখায় অনলাইনে। এখন তোমার ওয়েবসাইটে কী সম্পর্কিত ওয়েবসাইট, এর কিওয়ার্ড উল্লেখ করতে হয়, এখানে লিখতে হয় কিওয়ার্ডস, মেটা নেম, এর মধ্যে কিওয়ার্ডস শব্দটা লিখতে হয়, এবং এর মধ্যে তুমি লিখিয়ে দিবা কোনটা তোমার কী সম্পর্ক ওয়েবসাইট। মনে করো কার ফলমূল সংক্রান্ত ওয়েবসাইট, সে দেখাচ্ছে যে ফ্রুটস লিখে দিবে, হ্যাঁ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ম্যাঙ্গো, আম মনে করো, তাহলে লেখা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ম্যাঙ্গো, হ্যাঁ, রাজশাহী একটা কিওয়ার্ড ছিল, রাজশাহী ম্যাঙ্গো, হ্যাঁ, রাজশাহী ফ্রুটস, চাঁপাইনবাবগঞ্জ ফ্রুটস, বুঝবো, ঠিক আছে। এইভাবে দেখাচ্ছে যে মানে কিওয়ার্ডগুলো উল্লেখ করতে হয়, যে ওয়েবসাইটটা যে সম্পর্কিত সেই কিওয়ার্ডগুলো এই কন্টেন্টসের মধ্যে উল্লেখ করতে হয়, দেই ধরে নিয়ম। এই ক্ষেত্রে তোমার মেটা ট্যাগ ব্যবহার করে, কার মধ্যে, হেডের মধ্যে। আমরা কি আলোচনা করছি, যে হেড ট্যাগের মধ্যে কী কী ব্যবহার করা হয়, জাস্ট তোমাদের জানলেই হবে, হ্যাঁ, এই হলো বিষয়। তো তারপর আমরা দেখাচ্ছি যে একটা মেটা ব্যবহার করে, মেটা ডিসক্রিপশান,
তোমার ওয়েবসাইটে কি সম্পর্কিত ওয়েবসাইট, হ্যাঁ, এখানে নেম লিখে ডেসক্রিপশন লিখে দিতে হবে। আর এখানে সে সম্পর্কিত কি সম্পর্কিত ওয়েবসাইট, মনে করো যে কোনো একটা ওয়েবসাইট সার্ভিস দিচ্ছে, কি সার্ভিস দিচ্ছে, ওষুধ, সব ধরনের ওষুধ সে কিনতে পারে বা অনলাইন কোনো প্রোডাক্ট কিনতে পারে, অনলাইন ই কমার্স ওয়েবসাইট এ সম্পর্কে সে একটা বর্ণনা দিয়ে এখানে লিখতে পারে। তাহলে গুগলে যখন ওয়েবসাইট কোনো সার্চ করবে তখন অটোমেটিক্যালি ওই কি সম্পর্কিত ওয়েবসাইট সেটা গুগলে দেখাবে, এখান থেকে গিয়ে ওই লেখাটা দেখাবে যে সে কি সম্পর্কিত ওয়েবসাইট, তো সেটা উল্লেখ করে দিতে হয় এটা জাস্ট। হ্যাঁ, যদি এটা আমাদের তেমন কাজ না ডিজাইনারদের, হ্যাঁ, এটা যখন এসিও যারা করে তারা এই কাজগুলো করে, জাস্ট তোমাদের এগুলো অ্যাড করে রাখা দরকার। মানে এই ভিতরে কি কি হবে এটা তোমার অ্যাড করার দরকার নেই, এটা ক্লায়েন্ট যারা কাজ করে নেবে তারাই অ্যাড করবে, বুঝো নাই? এর ভিতরে কি কিওয়ার্ড হবে তোমার দরকার নেই সংযুক্ত করার, ওটা যারা ওয়েবসাইট তারাই সংযুক্ত করে নেবে। বাট তোমার খালি এটা অ্যাড করে রাখতে হবে যেন ওরা পরবর্তী ভিতরে এসে সংযুক্ত করতে পারে, এই বিষয়ে। তারপর আরেকটা হচ্ছে তোমার মেটা অথর, ঠিক আছে, এই একটা মেটা আছে। অথর মানে হচ্ছে যে ধরো ওই ওটার অথরটা কি, লেখকটা কি, হ্যাঁ, ডিফাইন দ্য অথর অফ দ্য পেজ, মানে একটা নির্দিষ্ট পেজের হয়তো এখানে উল্লেখ করা আছে ওটার অথরটা লেখকটা কি, তা সেক্ষেত্রে এখানে নেম অথর লিখতে হয়, অথর মানে লেখক বা মালিক, ঠিক আছে, কে লিখেছে ওইটা কন্টেন্টটা, আর সেখানে তার নাম লিখতে হয় কন্টেন্টে গিয়ে, এটাকে মেটা অথর বলা হয়। একটা তোমার হচ্ছে মেটা, হ্যাঁ, এইচটিটিপি রিফ্রেশ, মেটা রিফ্রেশ বলা হচ্ছে, অর্থাৎ একটা ওয়েবসাইট মনে করো নতুন নতুন কন্টেন্ট আপলোড হয়, হ্যাঁ, এখন দেখাচ্ছি যে এই নতুন কন্টেন্টগুলো কিন্তু রিলোড করলে কিন্তু আমি ধরো এখানে ইমেজ অ্যাড করলাম, এখানে ইমেজ অ্যাড করার পরে এখানে রিলোড না করলে তো শো করছে না, তাই না? আমি যদি এটা অ্যাড করে দিই হেডের মধ্যে তাহলে অটোমেটিক্যালি কি হবে, রিফ্রেশ হবে, একা একাই রিলোড হবে, কত সেকেন্ড পর, 30 সেকেন্ড পর পর। তুমি এখানে 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এ উল্লেখ করতে পারো, ঠিক আছে, কত সময় পর পর তোমার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি রিলোড হবে। এক্ষেত্রে এটা ব্যবহার করতে হয় এইচটিটিপি, হ্যাঁ, ইকিউব লিখে দেখা সমান সমান দিয়ে রিফ্রেশ কন্টেন্টের মধ্যে তোমার সেকেন্ডটা উল্লেখ করতে হবে, কত সেকেন্ড পর পর। আরেকটা তোমার মেটা আছে, সেটা হচ্ছে মেটা ভিপোর্ট। মেটা ভিপোর্টটা কি? মেটা ভিপোর্টটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট বিভিন্ন ইয়েতে শো করে, হ্যাঁ, মানে বিভিন্ন ওয়েবসাইটে শো করে। এখন দেখাচ্ছে যে মেটা ভিপোর্ট অ্যাড করা যায় তাহলে কি হবে, অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে। মানে মনে করো এটা তুমি ল্যাপটপে, ডেস্কটপ কম্পিউটার ব্যবহার বড় পর্দা ব্যবহার করছো, বড় পর্দায়, হ্যাঁ, ব্যবহার করতেছো, তো তোমার এই পর্দা সমান হবে। আবার দেখাচ্ছে যে তুমি ওখান থেকে ল্যাপটপে আসলাম, একটু ছোট হয়ে গেল পর্দা, স্ক্রিনটা ছোট হয়ে গেল, তো ওখানে চলে যাবে। তারপর ওখান থেকে মনে করো মোবাইল ডিভাইসে আসলো, তো আরও ছোট হয়ে যাবে। এই যে মনে করো যে বিভিন্ন ডিভাইসে অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে। এক্ষেত্রে একটা ভূমিকা রাখে কে, এই যে এইটা মেটাতে একটা ভূমিকা রাখি, মেটা ভিউপোর্ট, যেটা নেম ভিউপোর্ট দিতে হবে, এই জিনিসটা কপি করে দিতে তাহলেই হবে। এখানে লেখা আছে দেখো যে স্কেল 1 এলো বিষয়। তারপরে গিয়ে মেটা ট্যাগগুলো শেষ, ঠিক আছে। এখন আমাদের একটা আছে লিঙ্ক, আমরা দেখে আসি। লিঙ্ক আছে একটা, লিঙ্কটা কি, তোমার যদি কোনো লিঙ্ক করতে চাই, ঠিক আছে, বাইরে কোনো রিসোর্সকে লিঙ্ক করবো, কার সাথে, এই এইচটিএমএল সাথে লিঙ্ক করবো, সেক্ষেত্রে দেখাচ্ছে যে আমরা এটা ব্যবহার করা হয়ে থাকি। তো মনে করো যে আমি এখানে গিয়ে লিঙ্ক করে দেবো, এখানে গিয়ে, ঠিক আছে, তো লিঙ্কটা কোথায় দেবো, এখানে ধরো আমি এই নিচের দিকে দিই, এখানে লিখলাম লিঙ্ক, লিঙ্ক লিঙ্ক রেল, এ তোদের মধ্যে শিখিয়ে দেবো, ঠিক আছে, টাইপ এইচ রেফ, এভাবে লিখে দিতে হয়, লিঙ্ক করতে হয়, হ্যাঁ। আর রিলেশনশিপটা কি ধরনের এখানে উল্লেখ করতে হয়, রিলেশনশিপটা কি ধরনের রিলেশনশিপ, হ্যাঁ। ধরো মনে করো যে আমাদের এখানে সিএসএস লিখলাম, এখানে লিখলাম, আমি তাহলে এই সিএসএসটা বাইরেও লিখতে পারি, এই সিএসএসটা বাইরে কীভাবে লিখতে পারি, মনে করো আমি ধরো অন্য কিছু লিখলাম এখানে, সেটা হচ্ছে যে আমি অন্য একটা ফাইল নিলাম বাইরে, এখানে এখানে ফাইল নিলাম, ধরে নাম দিলাম হচ্ছে যে, এখানে গেলাম নতুন একটা ফাইল নিলাম স্টাইল ডট সিএসএস নামে,
এই ফাইলটা আমি লিঙ্ক করব, এই ফাইলটাকে। তাহলে এই ফাইলটার নাম কপি করতে হবে, নাম কপি করে এর ভিতরে দিতে হবে, এর ভিতরে দিতে হবে, এই স্টেপ আছে না, এর মধ্যে দিতে হবে, এই স্টেপ দিয়ে দিলাম স্টাইল ডট সিএসএস। আর এখানে গিয়ে রিলেশনশিপ লিখতে হবে স্টাইল শিট, স্টাইল শিট। আর এখানে লিখতে হবে টাইপ স্ল্যাশ সিএসএস, ঠিক আছে? এর নিয়ম আর কি, ঠিক আছে? তুমি যখন কোনো স্টাইল শিট রিলেশন করো তখন এটা লিখতে হবে। আরও অনেক ধরনের লিঙ্ক আছে তোমার এখানে, জেকুইরি ফাইল লিঙ্ক হতে পারে, এরকম অনেক কিছু লিঙ্ক হতে পারে, ঠিক আছে? জেকুইরি জাভাস্ক্রিপ্ট হতে লিঙ্ক হতে পারে। তো সিএসএস লিঙ্ক করার ক্ষেত্রে এভাবে আমি বাইরে ফাইলে নিয়ে তাই লিঙ্ক করতে পারি। এই লিখলাম এখানে, এখানে লিঙ্ক করতেছি, ঠিক আছে? এবার যদি বাইরে কোনো ফাইল লিঙ্ক করতে চাই, হ্যাঁ, লিঙ্কে যদি ওই ফাইলে কাজ করতে তাহলে এখানে এইচটিএমএল আমাদের কাজ করবে। বুঝতে পারলে কি এলে বিষয়? তো এখানে দেখাচ্ছে আমি ধর এই জিনিসটা কেটে দিলাম, কেটে দিয়ে সেভ করলাম। সেভ করার পর এই যে রিলোড যদি করি তাহলে কি হবে, চলে যাবে কিন্তু, আর কি কেটে দিয়েছি আমি, এটা কেটে দিয়েছি। এখন দেখো এখানে আমি লিঙ্কটা করলাম বাহির ফাইলের সাথে স্টাইল ডট সিএসএস। ওই যে আসলে আমি এখানে করি, যেহেতু লিঙ্ক করা হয়ে গেছে এখানে এই নামটা দিয়ে, যদি এই কাজটা এখানে করি তাও কাজ করবে। এখন এর ভিতরে ঢুকলাম, এখানে ঢুকলে বডি লিখলাম আগের মতোই, বডি, বডি লিখে এর ভিতরে গিয়ে আমি লিখলাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে যে লিখলাম মনে করো যে গ্রিন, এ লিখে দিলাম, ঠিক আছে? আগের মতো সেভ করে দিলাম। যেহেতু আমার এই ফাইলটা স্টাইল ডট সিএস ফাইলটা কি আছে, লিঙ্ক করা আছে এখানে আমাদের, এই যে এখানে গিয়ে লিঙ্ক করা আছে, যে লিঙ্ক করে দিয়েছি স্টাইল ডট সিএসএস, লিঙ্ক করে দিয়েছি বাইর থেকে, ওই নামটা দিয়ে দিয়েছি। এটা অটোমেটিক্যালি এখানে যা কিছু লিখবো, আমরা এখানে যা কিছু লিখবো, এখানে আমরা যা কিছু লিখবো অটোমেটিক্যালি সে এইচটিএমএল এ কাজ করবে। এখানে যে লিঙ্ক করে দিয়েছি, আমরা দেখি আমরা রিলোড করে পাই কিনা। রিলোড করলাম, পাচ্ছে কি? কিছু একটা ভুল হয়েছে, স্টাইল শিটস টাইপ স্ল্যাশ সিএসএস স্টাইল ডট সিএসএস। এখন দেখি, সেভ করলাম, আচ্ছা কিছু একটা ভুল হয়েছে এখানে, লিঙ্ক রেল এস টি ওয়াল স্টাইল এস এইচ ডাবল ই টি স্টাইল শিট টাইপ, ও এখন টাইপ লিখে দিছি, এখন টেক্সট লিখতে হবে, টেক্সট প্লাস সিএসএস, হ্যাঁ, স্টাইল ডট সিএসএস। এবার দেখি, সেভ করলাম, রিলোড করলাম, এই দেখো পেয়ে গেছি। বুঝতে পারলা কি? এখানে ভুল করে টাইপ লিখে দিয়েছিলাম ভিতরে, তাহলে এখানে স্টাইল শিট লিখতে হবে, এখানে টাইপ টেক্সট প্লাস সিএসএস লিখতে হবে, আর এখানে ওই যে লিঙ্কটা দিতে হবে, যে ফাইলটা তোমার নাম দিয়েছো বাইরে সেই নামটা দিতে হবে। তাহলে অটোমেটিক দেখো আমরা বাহির থেকে পেয়ে গেল। আমরা কিন্তু এখানে লিখিনি, এটা হেডারের মধ্যে কিন্তু ম্যানেজ করে দিছি, বাট ওই একই জিনিস কী করেছি, আমরা বাইরে ফাইল একটা দিয়েছি, এই ফাইলটা বাইরে আছে, কার বাইরে আছে, এইচটিএমএল এর বাইরে আছে, কিন্তু বাইরে এসে এই ফাইলটাকে লিঙ্ক করে দিলাম এইচটিএমএল হেডের ভিতরে, এই যে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে সেখানে যা কোড লিখবো অটোমেটিক্যালি, এখানে যা কোড লিখবো অটোমেটিক্যালি পেয়ে যাবে ওখানে। বুঝতে পারলা কি? আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে, স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, স্ক্রিপ্টটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা এটা হেডের মধ্যে উল্লেখ করতে পারি কিভাবে। আমার এখানে দেখাচ্ছে যে তুমি এখানে গিয়ে তোমার একটা স্ক্রিপ্ট লিখবে, তোমার এখানে স্ক্রিপ্ট লেখা আছে, দেখাই উদাহরণ হিসেবে দেওয়া আছে, আমি দেখাই তোমাদের। এই একটা স্ক্রিপ্ট, ঠিক আছে? ধর এই স্ক্রিপ্টটা আমি হেডের মধ্যে দিয়ে দিব, এখানে গেলাম, আমি এখানে হেডে দিয়ে দিলাম, ঠিক হেডের উপরে। আচ্ছা, এই স্ক্রিপ্টটা লিখলাম, এটা তোর বোঝার দরকার নেই এখন, ঠিক আছে? জাস্ট বলছে এই যে স্ক্রিপ্ট যেটা আছে এর অনেক অ্যানিমেশন করা, সে অনেকের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা একটা স্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজ, তোমাদের এটা বিষয়ে ধারণা দিব, শিখতে পারবো, তোমার সমস্যা নেই।
তো এই হতে স্ক্রিপ্টের ক্ষেত্রে এইভাবে স্ক্রিপ্ট শুরু করলাম, স্ক্রিপ্ট শেষ করলাম, ভিতরে এই জাভা স্ক্রিপ্টের কোডগুলো দেখাচ্ছে লেখা হয়, বুঝলা কি? এবার স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই হেডের মধ্যে এটা উল্লেখ করা যায় স্ক্রিপ্ট এর বিষয়ে। আচ্ছা বেস, আচ্ছা বেসের ক্ষেত্রে যেটা বলতেছি দেখো এখানে বেস এলিমেন্ট স্পেসিফাইজ দ্য বেস ইউআরএল অর টার্গেট ফর অল রিলেটিভ ইউআরএলস। বেস ট্যাগ মাস্ট হ্যাভ either an href or target attribute present or both, ঠিক আছে? তো they are can only be on one single base element in a document। এমনকি বেস এলিমেন্ট এখানে আমরা এর ভিতরে উল্লেখ করতে পারি কিভাবে, এইভাবে এভাবে লিখিয়ে দিতে পারি। এখানে দিয়ে দিলাম বেস এলিমেন্ট। তো বেস লেখার পরে কি করতে হবে, একটা স্পেস দিয়ে এই স্টেপ লিখে সে ঠিকানা দিতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়। আমরা বেস এই যে অপতনকে বললাম এলিমেন্টসগুলো কি সব হেড এলিমেন্টস। তো হেডে কি থাকতে পারে আমরা দেখলাম, টাইটেল থাকতে পারে, মেটা ক্যারেক্টার সেট থাকতে পারে, মেটা নেম থাকতে পারে, হ্যাঁ মেটা কিওয়ার্ডস থাকতে পারে, মেটা ডিসক্রিপশন থাকতে পারে, মেটা অথর থাকতে পারে, মেটা রিফ্রেশ থাকতে পারে, মেটা ভিপোর্ট থাকতে পারে। তারপরে ইন্টারনাল স্টাইল শিট থাকতে যেটা ডিলিট করে দিয়েছি আমরা, আর এক্সটার্নাল স্টাইল শিখতে পারে। হ্যাঁ, এবার একটা স্ক্রিপ্ট থাকতে পারে বা বেস থাকতে পারে। এই উপাদানগুলো সাধারণত হেড এলিমেন্টে থাকে। নেক্সট টাইম তোমরা এই বিষয়গুলো মানে আস্তে অভ্যাস হয়ে বুঝতে পারবে কোনটা কোন মধ্যে থাকে। রিয়েল প্রজেক্ট করার সময় এগুলো অনেক মানে ব্যবহার করতে হয়, এই হলো বিষয়। তাহলে আমরা আজকে দেখলাম এখানে যে হেড এলিমেন্ট, হেড, হ্যাঁ এলিমেন্টে কি থাকে, মেটা থাকে, হেডের মধ্যে দেখাচ্ছে যে টাইটেল থাকে, এখানে স্টাইল থাকে, লিঙ্ক থাকে, মেটা থাকে, স্ক্রিপ্ট থাকে এবং বেস থাকে, বিষয়গুলো আমরা দেখলাম। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এইচটিএমএল লেআউট সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এইচটিএমএল লেআউটটা কি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আলোচনা করব। আজকে আমরা যেটা শিখলাম সে দুটো বিষয় শিখলাম, একটা হচ্ছে যে ফাইল প্যাথ সম্পর্কে শিখলাম আমরা, একটা শিখলাম এইচটিএমএল ফাইল প্যাথ, একটা শিখলাম এইচটিএমএল হেড এলিমেন্টস, ঠিক আছে? হেড এলিমেন্ট সম্পর্কে জানলাম, এলিমেন্ট সম্পর্কে জানলাম। তো এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করো।